সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু জানাবেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। সাউন্ড ঠিক আছে? ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইচএসসি 24 ব্যাচ, দিস ইজ আওয়ার লাস্ট ক্লাস, ঠিক আছে, ফ্রম মোদের বিদ্যালয়। ওকে, সবাই রেডি তো? ইনশাল্লাহ আসো, 10 মার্ক নিশ্চিত করি। ওকে, লাস্ট ক্লাসে ইনশাল্লাহ আওয়ার লাস্ট ক্লাস অ্যাকাউন্টিং এর। এরপরে তোমাদের সঙ্গে আর দেখা হচ্ছে না ইনশাল্লাহ। ওকে, যাদের ঘুম আসছে অবশ্যই ঘুমায় যাও, আর পারলে সকালের দিকে উঠে দেখো, আর যারা মোটামুটি ঠিক আছো ক্লাস করো। ওকে, তো দেখো এখানে মূলত আমি তোমাদের একটা প্রশ্ন বেছে নিয়েছি। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2023 সালের কোশ্চেন, খুবই লেটেস্ট একটা কোশ্চেন, কেমন? এবং এই দেখো, তোমরা কিন্তু জানো এই সপ্তম অধ্যায়ের দুইটা পার্ট থাকে। একটা থাকে হচ্ছে বেতন ও মজুরি বিবরণীর অংশ, আর একটা থাকে উৎপাদন ব্যয়ের অংশ। তো এই বেতন ও মজুরি বিবরণী অংশটা হচ্ছে খুবই সহজ একটা অংশ, মানে খুবই মানে একদম ইজি একটা অংশ, জাস্ট উপার্জন থেকে কর্তন বিয়োগ দিলেই হয়ে যায়। তো দেখো কত সহজে অঙ্ক করা যায়। আর তুমি যদি অহেতুক এই অঙ্কটা পরীক্ষা হল থেকে সাইরে আসো, এর থেকে কষ্টের কোনো কিছু নাই। সো ইনশাল্লাহ আজকে রাত জেগে যতটুকু ক্লাস করতেছো ইনশাল্লাহ, হ্যাঁ ফিনান্স তো অবশ্যই করাবো, ফিনান্স করাবো, সেটা তো ফিনান্সের আগে, তবে সবার তো আর ফিনান্স নাই বাবা। তো আসো দেখো এইখানে মানে মূলত আমাদের প্রশ্নে বলছে হচ্ছিল শফিক ও মাজেদের ঘন্টা প্রতি ওভারটাইম মজুরি নির্ণয় করো। খদাগে বলছে মজুরি বিবরণী। দেখো এখানে বলছে মজুরি বিবরণী। এখন আমরা এমন ভাবে করব যাতে এখানে মজুরি বিবরণী আসে, যদি বেতন বিবরণী আসে তাও তুমি পারো, কেমন? এবার বলছে প্রয়োজনীয় জাবেদা দাখিলে দাও। তো এই জাবেদা দেওয়ারও 3টা জাবেদা মূলত এই অধ্যায়ের। তো এই 3টা জাবেদা কিভাবে দিবা, মানে তোমার হচ্ছে এই মজুরি বিবরণী দেখে দেখে আমি সেটাও তোমরা দেখাই দিচ্ছি, ঠিক আছে? ওকে, আচ্ছা আসো। তো দেখো এখানে কি বলছে, 2022 সালের জুন মাসে একটি কারখানায় 2 জন শ্রমিকের মজুরি সংক্রান্ত তথ্য নিম্নরূপ। তাহলে 2 জন শ্রমিক, একজনের নাম হচ্ছে শফিক, একজনের নাম হচ্ছে মাজেদ। তো দেখো এখানে মূল মজুরি, একজনের মূল মজুরি 16,000, আর একজনের মূল মজুরি তোমার হচ্ছে 20,000। বাড়ি ভাড়া এরকম দেওয়া আছে, পার্সেন্টেজ দেখো এখানে পার্সেন্টেজ দেওয়া আছে না, 50%, 50%। এই যে যত রকমের পার্সেন্টেজ থাকবে এই পার্সেন্টেজ অলওয়েজ মূল মজুরির উপর ধরতে হবে। তার মানে এই 50% ধরতে হবে 16,000-এর উপরে, এই 50% ধরতে হবে 20 বছর, মানে যত 5%, যেমন ধরো এই 60% বা এই 5% বা এই 10%, এই 10%, যত প্রকার পার্সেন্টেজ সবসময় এগুলো ধরতে হবে তোমার হচ্ছে এই মূল মজুরির উপর। এটা মনে রাখবা, অলওয়েজ মূল মজুরি বা মূল বেতনের উপরে। হ্যাঁ, বেতন বিবরণী হলে তো বেতন দেওয়া থাকবে, সবসময় মূল বেতনের উপর ধরতে হবে, কেমন? আচ্ছা, এখানে কিছু উপার্জন দেওয়া আছে আর কিছু কর্তন দেওয়া আছে, কেমন? তুমি অঙ্কটা পড়া দেখবা যে এর ভিতরে উপার্জন মানে কি। দেখো উপার্জন এখন মুখস্থ করা লাগবে না। উপার্জন মানে হচ্ছে একজন শ্রমিক বা একজন কর্মকর্তা সে যে বেতন বা মজুরির মূল যে বেতন বা মূল যে মজুরি তার সঙ্গে যে টাকাগুলো পায় সেইগুলো হচ্ছে তোমার কি, সেইগুলো হচ্ছে তোমার হলো তার উপার্জন। আর তার ওই টাকা থেকে যে টাকাগুলো প্রতিষ্ঠান কেটে রাখে ওইগুলো হচ্ছে তোমার কর্তন। তাহলে আমি যদি এখানে একটু দেখি, মজুরি আমাদের জন্য কি, মজুরি হলে আমরা টাকা পাই, উপার্জন। তারপর আমরা বাড়ি ভাড়া ভাতা পাই, এটাও আমাদের জন্য কি উপার্জন। আমরা চিকিৎসা ভাতা পাই, এটাও আমাদের জন্য উপার্জন। আমরা যদি ওভারটাইম কাজ করি সেখানে আমরা মজুরি পাবো, এটাও আমাদের জন্য উপার্জন। কিন্তু এরপরে যদি দেখো ভবিষ্যৎ তহবিলে কর্তন, কর্তন মানে কি টাকা কেটে নিছে। ওকে, তারপর আবার বলছে যৌথ বিমায় কর্তন, কর্তন মানে কি টাকা কেটে নিছে। আবার আয়কর কর্তন, এটার ফলেও কি টাকা কেটে নিছে। তার মানে এইখানে এই সাইডটা হলো উপার্জন, এই সাইডটা কি বলো উপার্জন, ঠিক আছে? আর এই যে এই তিনটা কি কর্তন। তাহলে তুমি প্রথমে অঙ্কের থেকে আগে উপার্জন আর কর্তনটা খুঁজে বাইর করবা। যেমন এখানে এই সাইডটা কর্তন, এই 3টে উপার্জন। এবার কি বলছে, জুন মাসে স্বাভাবিক কর্মঘণ্টা ছিল 200 ঘন্টা। দেখো স্বাভাবিক কর্মঘণ্টা জুন মাসে, এই যে জুন মাসটা মানে একটা মাসে কই, সে জুন মাস কই, এই যে জুন মাসে স্বাভাবিক কর্মঘণ্টা, স্বাভাবিক কর্মঘণ্টা স্বাভাবিক একটা শ্রমিক 200 ঘন্টা কাজ করবে। একটা জুন মাসে বা একটা মাসে স্বাভাবিকভাবে একটা কর্মী কত ঘন্টা কাজ করবে, 200 ঘন্টা কাজ করবে। এখন এই 200 ঘন্টার যদি বেশি কাজ করে তাহলে সেটা কি ওভারটাইম।
এখন দেখো ওভারটাইম মজুরির হার স্বাভাবিক মজুরির দ্বিগুণ, তাইলে এই যে ওভারটাইম যে মজুরি এটা স্বাভাবিক মজুরির কি বলো দ্বিগুণ, মানে স্বাভাবিক যে মজুরিটা সেটার 2 গুণ হয়ে যাবে। মনে করো স্বাভাবিক মজুরি যদি 10 টাকা হয় তাহলে ওভারটাইম হবে 20 টাকা, স্বাভাবিক মজুরি যদি হয় 15 টাকা তাহলে ওভারটাইম মজুরি হবে 30 টাকা, মানে স্বাভাবিক যে মজুরি থাকবে ওভারটাইম তার দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, 5 টাকা স্বাভাবিক মজুরি হলে 10 টাকা হবে হলো ওভারটাইম। ঠিক আছে, আচ্ছা তো দেখো এখানে কিন্তু ওভারটাইমটাও দুঃখিত দিয়ে দিছে। এই যে শফিক ওভারটাইম করছে হলো 8 ঘন্টা, ওভারটাইম মানে হলো এই 200 ঘন্টার তো কাজ করছে, এর বেশি ওভারটাইম এক্সট্রা করছে হলো 8 ঘন্টা। আবার এই যে মাজেদ করছে হলো 10 ঘন্টা। ঠিক আছে, ও 200 ঘন্টা কাজ করছে, 200 ঘন্টা কাজ করে ও করছে ওভারটাইম 10 ঘন্টা। তার মানে দেখো এদের কিন্তু ওভারটাইমটাও এখানে দিয়ে দিছে। এখন আমরা একটা একটা করে প্রশ্নের উত্তর দেবো। কদাক প্রশ্নে কি বলছে, শফিক ও মাজেদের ঘন্টা প্রতি ওভারটাইম মজুরি, তাহলে আমরা এখানে নির্ণয় করব। আচ্ছা প্লিজ ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিও। ঠিক আছে, ক নাম্বার দিয়ে লিখবো, শফিকের ঘন্টা প্রতি ওভারটাইম মজুরি। তা দেখো এখানে বোঝো জিনিসটা, মুখস্থ করার কিচ্ছু নাই। ঘন্টা প্রতি মানে কি, 1 ঘন্টায় কয় টাকা সে অতিরিক্ত মজুরি পাবে, 1 ঘন্টায় কত টাকা সে মজুরি পাবে, 1 ঘন্টায় সে কত টাকা সে মজুরি পাবে। ঠিক আছে, আর আমার ক্লাস শেষ করে কেউ যাবা না, তোমাদের সঙ্গে আমার একটা জাস্ট কথা আছে, তোমাদের কাছে আমার একটা কোশ্চেন আছে, কোশ্চেনের উত্তর দিয়ে সবাই চলে যাবা। শফিকের ঘন্টা প্রতি ওভারটাইম মজুরি। ওকে, তো দেখো ওভারটাইম মজুরি আগে আমরা দেখতে হবে যে স্বাভাবিক সে কয় ঘন্টা কাজ করছে, 200 ঘন্টা কাজ করছে। তো 200 ঘন্টা কাজ করার জন্য সেই শফিক পাইছে কত, 16,000 টাকা। তা এই দেখো এটা হলো স্বাভাবিক, 16,000 টাকা পাইছে শফিক কয় ঘন্টা কাজ করার জন্য, 200, এটা তো স্বাভাবিক মূল মজুরি, তাহলে এটা তো 200 ঘন্টা কাজ করার জন্য 16,000 টাকা পাইছে, 200 ঘন্টা কাজ করার জন্য 16,000 ঘন্টা পাইছে। এখন এই 16,000 টাকা পাইছে 200 ঘন্টা কাজ করার জন্য, তাহলে 16,000 200 দিয়ে ভাগ দিলে 1 ঘন্টার জন্য কয় টাকা পাইছে এটা তো আমরা বুঝছি। এবার আমরা এটারে 2 দিয়ে গুণ দিয়ে দিব। কত দিয়ে গুণ দিয়ে দেবো বলো, 2 দিয়ে গুণ দিব। কেন 2 দিয়ে গুণ দিলাম, কারণ দেখো এখানে বলছে স্বাভাবিক মজুরির 2 গুণ। কারণ কি, আমি যখন 16,000 টাকা পাইছি 200 ঘন্টা কাজ করার জন্য, তাহলে আমি 16,000 200 দিয়ে ভাগ দিলে 1 ঘন্টার টাকা পাবো। এবার ওইটারে 2 দিয়ে গুণ দিলেই তো আমার দ্বিগুণ হয়ে গেল, আর আমার এইটাই তো ঘন্টা প্রতি মজুরি। তাহলে আসো আমরা এবার একটু গুণ দিই। 16,000 ভাগ 200 ইন্টু 2, তাহলে হচ্ছে 160 টাকা, 160 টাকা। ওকে, এটা গেল হচ্ছিল কার, এটা গেল হচ্ছিল তোমার শফিকের। আরেকজন তো আছে মাজেদ, তাহলে মাজেদেরটা বাইর করবো। ঠিক আছে, মাজেদের ঘন্টা প্রতি ওভারটাইম মজুরি। তাহলে দেখো মাজেদ ও কাজ করছে কয় ঘন্টা বলো, 200 ঘন্টা। সব স্বাভাবিক, যেহেতু 200 ঘন্টা, মাজেদ তো 200 ঘন্টাই কাজ করছে, এই যে 200 ঘন্টাই কাজ করছে মাজেদ। কিন্তু মাজেদ 200 ঘন্টা কাজ করে টাকা পাইছে কত, 20,000। তাহলে সে ঘন্টা প্রতি কয় টাকা পাইছে, তাহলে 20,000 200 দিয়ে যদি ভাগ দেই তাহলে আমার তার 1 ঘন্টায় সে কয় টাকা পাবে সেটা আমরা পাই যাই। তাই 1 ঘন্টায় কয় টাকা যদি পাই, তো ওভার টাইম মানে অতিরিক্ত সময় যদি কাজ করে সেটা তো স্বাভাবিক মজুরির দ্বিগুণ। তাহলে এখানে আমি যদি এই 20,000 যদি 200 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের মানে 1 ঘন্টায় কয় টাকা, মানে কয় টাকা পাই সেটা বের হয়ে যায়। তাহলে আমার তো দ্বিগুণ লাগবে, তাহলে এটা আমরা কি করতে হবে, দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ দিয়ে দিতে হবে। তার মানে আসো 20,000 ভাগ 200 ইন্টু 2, তাহলে হয় 200 টাকা। সে ওভারটাইম বাবদ মাত্র 200 টাকা পাবে ঘন্টা প্রতি। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হলো ওভারটাইম মজুরির পরিমাণ। এখন বলো ওভারটাইম মজুরির মানে ঘন্টা প্রতি ওভারটাইম যে মজুরির পরিমাণ, ঠিক আছে, সেটা কিন্তু আমরা পাইছি কিনা। এখানে কিন্তু দেখো 8 ঘন্টা কাজ করছে, এ 10 ঘন্টা কাজ করছে। এখন এই 8 ঘন্টার প্রতি ঘন্টার জন্য শফিক পাবে 160 টাকা, আর এই মাঝের 10 ঘন্টার প্রতি ঘন্টার জন্য পাবে হচ্ছে 200 টাকা করে। এই জিনিসটাই আমরা মূলত বাইর করলাম। ওকে, সবাই বুঝতে পারছো এটা? এবার আমরা মূল টপিকে চলে যাবো, আমাদের মেইন অঙ্ক যেটা, এই যে আমরা এমন ভাবে শিখবো যাতে আমরা বেতন বিবরণীটাও পারি ইনশাআল্লাহ। আসো আমি এটা বুঝলাম কেমন। প্রভিডেন্ট ফান্ড, বাবা প্রভিডেন্ট ফান্ডটা আমি লাস্টে বলে দিচ্ছি। প্রভিডেন্ট ফান্ডটা হচ্ছে কর্মীর দান থাকে, নিয়োগকর্তার দান থাকে। ঠিক আছে, খালি মনে রাখবা প্রভিডেন্ট ফান্ডে যদি নিয়োগকর্তার দান থাকে ওটা উপার্জনেও যাবে, কর্তনেও যাবে। ঠিক আছে, আর প্রভিডেন্ট ফান্ডে যদি শুধু কর্মীর দান থাকে তাহলে শুধু কর্তনে যাবে। আমার ভিডিও দেওয়া আছে, বিশ্বাস করে এগুলো নিয়ে আমি পেছায়ও না। ঠিক আছে, এগুলো খুবই ইজি বিষয়, খুবই ইজি বিষয়। ইভেন প্রভিডেন্ট ফান্ডের এন্ট্রির অঙ্ক আমি করাইও পর্যন্ত দিছি। ঠিক আছে, আচ্ছা আসো
এখন শেষ সময় আমি তোমাদের বেশি সময় নিব না, কারণ তোমাদের এখন ঘুমাইতে হবে, ঘুমটা খুব বেশি জরুরি, ঠিক আছে? এখন না ঘুমাইতে পারলে সকালবেলা পরীক্ষায় একটু সমস্যা হয়ে যাবে, যেতে পারে আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এবার দেখো মজুরি বিবরণী। দেখো বাবা, এই মজুরি বিবরণীটা দুই ভাবে করা যায়, একটা হলো রেজিস্টার্ড ছকে করা যায়, আর একটা হচ্ছে হলো সাধারণ ছকে করা যায়। আপনাকে সত্যি মিস করবো স্যার, আজকে রিয়েলাইজ হচ্ছে। আমি যেটা বলতেছি শোনো, মানে হচ্ছে হলো একটা রেজিস্টার ছকে করা যায়, একটা সাধারণ ছকে করা যায়। আমরা সাধারণ ছকে করব না, আমরা সাধারণ ছক সরি রেজিস্টার ছকে করব না, কারণ রেজিস্টার ছকে আমি আমার যে ভিডিওগুলো দেওয়া আছে ইউটিউবে, এটা আমি রেজিস্টার ছকে করছি। এখন রেজিস্টার ছকে হচ্ছে হলো তারা করবে যারা মনে করো সারা বছর এটা প্র্যাকটিস করছে, কারণ আমাদের হলো কালকে পরীক্ষা, আমরা করবো একদম ইজিয়েস্ট ওয়েতে। এটা কোনো বাধ্যবাধকতা নাই, তুমি সাধারণ ছকে করলে হবে। তাহলে আমরা সাধারণ ছকে মজুরি বিবরণী করবো। কেমনে করবো? এই যে দেখো, ধপা ধপ খদাক দিয়া, দেখা যাচ্ছে তো? আচ্ছা, আরো এই পাশে সরতে পারবো আমি, খদাক, ঠিক আছে? এখানে আমরা লিখবো মজুরি বিবরণী, মজুরি লিখছি। আচ্ছা, মজুরি বিবরণী নিয়ে আমরা ছক টানবো। আচ্ছা, যে কয়টা মানে কি বলো এটারে, ওই শ্রমিক থাকবে সেই কয়টা টাকার ঘর দেবা, আর একটা এক্সট্রা বেশি। তাহলে এখানে রয়েছে দুইজন, তাহলে আমরা দুইটা টানলাম আর একটা এক্সট্রা বেশি, ঠিক আছে? ওকে। আচ্ছা, এখানে লিখবা জাস্ট বিবরণ, আর এখানে যদি এটা বেতন বিবরণী হইতো তাহলে লিখতাম বেতন বিবরণী, বা শেষ। কে কে? শফিক, তাহলে লিখবো শফিক এর টাকা, আর একটা হলো মাজেদের টাকা, আর এখানে লিখবো মোট টাকা। আচ্ছা, তো দেখো এখানে জাস্ট আমাদের কাজ হচ্ছে উপার্জন থেকে কর্তন বাদ দিয়ে দেবো, উপার্জন থেকে কর্তন বাদ দেবো, শেষ। উপার্জন থেকে কর্তন বাদ দিয়ে দেবো, শেষ। উপার্জন থেকে কর্তন বিয়োগ দিয়ে দেবো, কি কাজ শেষ, কেল্লা ফতে। তো আসো দেখো, আমাদের প্রথমে এই যে আমরা বাইর করছিলাম যে এই কয়টা হলো উপার্জন, মূল মজুরি, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, ওভারটাইম, এই চারটা হলো মূল মজুরি। আর এই যে তিনটা, ভবিষ্যৎ ভাতা, সরি ভবিষ্যৎ তহবিলে কর্তন, যৌথ বিনিময়ে কর্তন, আয়কর, এই তিনটা হচ্ছে হলো কর্তন। এই উপার্জন কর্তনের কিন্তু লিস্ট দেওয়া আছে বাবা, ঠিক আছে? এই উপার্জন কর্তনের কিন্তু লিস্ট দেওয়া আছে, ওকে? আচ্ছা, আসেন তাহলে আমরা প্রথমে মূল মজুরি লিখবো, ঠিক আছে? মূল মজুরি, ঠিক আছে? আচ্ছা, মূল মজুরি লেখার আগে আমরা এখানে উপরে একটু লিখে দিতে পারি উপার্জন সমূহ। তো উপার্জনের ভিতরে প্রথমে আসবে মূল মজুরি। মূল মজুরি শফিকের কত? শফিকের হচ্ছে 16,000 টাকা। আর মাজেদের কত? মাজেদের হচ্ছে 20,000 টাকা। তাহলে 16 আর 20 কত? 16 আর 20 হচ্ছে 36,000। এই দুইটা, এই যে মোট লিখছি, মোট তার মানে এই দুইটা যোগ দিয়ে যেটা হবে সেটা। আচ্ছা, মূল মজুরির সঙ্গে আমরা বাড়ি ভাড়া ভাতা কি করব? যোগ দেব। তাহলে লিখবো যোগ বাড়ি ভাড়া ভাতা, বাড়ি ভাড়া, কারণ বাড়ি ভাড়া ভাতা পাইলে এটা আমাদের কর্মীর জন্য আয়, ঠিক আছে? এখন বাড়ি ভাড়া ভাতা কি দিছে? 50%, 50%। আমি বলছি যত পার্সেন্টেজ সবসময় মূল মজুরির উপর ধরতে হবে, যত পার্সেন্টেজ সবসময় মূল মজুরির উপর ধরতে হবে, যত পার্সেন্টেজ সবসময় মূল মজুরির উপর ধরতে হবে, যত পার্সেন্টেজ সব মূল মজুরি। তাহলে এই যত গোষ্ঠীর পার্সেন্টেজ সবসময় মূল মজুরির উপর ধরতে হবে বা মূল বেতনের উপর ধরতে হবে। তাহলে 16,000-এর 50% করলে হয় 800, আর 20,000-এর 50, এই 16,000 50% করে 8,000, আর 20,000-এর 50% মানে অর্ধেক হয় 10,000, ঠিক আছে? তাহলে এবার এই দুটো যোগ যদি দেই তাহলে 8 আর 10 হচ্ছে 18,000। আমার যোগ বিয়োগ ঠিক আছে কিনা একটু দেখে নিও ভালো মতন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসে আসলে চিকিৎসা ভাতা, এটাও উপার্জন, তাহলে উপার্জনের ভিতর যাবে, এই যে উপার্জনের ভিতরে আসবে চিকিৎসা ভাতা, পাইছি আমরা চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতা, চিকিৎসা ভাতা হলো কত? চিকিৎসা ভাতা হলো তোমার 10%, 10%, তাহলে সব মূল মজুরির 10% ধরতে হবে। তাহলে 16,000-এর 10% মানে কি? 1600। আর 20,000-এর 10% মানে কি? 20,000-এর 10% মানে হচ্ছে 2,000। তাহলে এই কত হয়? 3600 হয়, দুইটা যোগ দিলে 2,000 আর 1600। তোমরা বুঝতে পারতেছো আই হোপ, ঠিক আছে? আচ্ছা, এবার আসো হচ্ছে ওভারটাইম, ওভারটাইম প্লাস ওভারটাইম, ওভারটাইমও আমাদের জন্য আয়, ঠিক আছে? ওভার টাইম মজুরি।
এখন দেখো ওভার টাইমটা কিন্তু আমরা বাইর করছি বাবারা, ওভার টাইম কিন্তু আমরা একটু আগে বাইর করছি যে কে কয় টাকা করে পাবে, ঠিক আছে। আচ্ছা ওভার টাইম মজুরি কিন্তু আমরা বাইর করছি, দেখো ওভার টাইম এক একজন পাবে, এই যে ইনি করবে 8 ঘন্টা আর ইনি করছে কয় ঘন্টা, 10 ঘন্টা, তাহলে 8 ঘন্টায় উনি প্রতি ঘন্টায় কয় টাকা পাবে এটা আমরা কেমনে বাইর করছিলাম, 16,000 ভাগ 200 ইন্টু 2 160, তাহলে 160 টাকা পাবে হচ্ছে হলো শফিক ওভার টাইম প্রতি ঘন্টায়, তাহলে সে কাজ করছে কত 8 ঘন্টা, তাহলে 160 ইন্টু 8, তাহলে হচ্ছে হলো 1280, 1280, ওকে। আচ্ছা আর মাজেদ ওভার টাইম করছে কয় ঘন্টা, 10 ঘন্টা, তাহলে এই 10 ঘন্টা করছে, কিন্তু তার মাজেদের ওভার টাইম ঘন্টা প্রতি কত, তো মনে করো 20,000 টাকা হচ্ছিল তার মূল মজুরি, ওইটা সে কয় ঘন্টা করে পাইছে, 200 ঘন্টা করে পাইছে, তাহলে ঘন্টা প্রতি হয় 100 টাকা, আর ওভার টাইম যেহেতু দ্বিগুণ সেহেতু এটা আমরা 2 দিয়ে গুণ দিব, তার মানে 200 টাকা ঘন্টা প্রতি, আর সে কাজ করছে ওভার টাইম কয় ঘন্টা, কাজ করছে হলো 10 ঘন্টা, তাহলে 200 গুণ 10 মানে হচ্ছে হলো 2000 টাকা, ঠিক আছে। তার মানে মাজেদের ওভার টাইম হলো 2000 আর শফিকের ওভার টাইম হচ্ছে হলো 1280 টাকা, তাহলে যদি যোগ দেই হচ্ছে হলো 3280 টাকা, ওকে। তাহলে দেখো এখানে কিন্তু আর কোনো উপার্জন নাই, ঠিক আছে। এই যে আমরা মূল মজুরি নিছি, বাড়ি ভাড়া ভাতাও নিছি, চিকিৎসা ভাতা নিছি, ওভার টাইম, মানে এই উপার্জনের ভিতর উপার্জন গুলো আমরা নিয়ে নিলাম, ওকে। এবার আসো, এবার আমরা যোগ দেব, এই প্রত্যেকটা লম্বা করে আমরা সবগুলো যোগ দিয়ে দেবো, ঠিক আছে। 16,000 প্লাস 8,000 প্লাস 1600 প্লাস 1280 যোগ করলে হয়েছে 26,880, জেড টানে দিতে হবে, ঠিক আছে। এবার এই পাশে যদি যোগ দেই তাহলে 20 30 30 আর 4 হচ্ছে হলো 34,000, আর এই পাশে যদি যোগ দেই 36,000 প্লাস 18,000 প্লাস 3,600 প্লাস 3,280 যোগ করলে হচ্ছে 60,800, ঠিক আছে। এটা ছিল তার মোট উপার্জন, এটা ছিল তার কি মোট উপার্জন। তাহলে তোমরা এখানে এইভাবে একটু লিখবা, মোট উপার্জন লিখে একটু পাশে লিখে দিবা ক, ঠিক আছে। এবার এখানে লিখবা কর্তন, এবার কর্তন গুলা নিবা, ঠিক আছে। মানে তুমি এই সব উপার্জন গুলো যোগ দিছো, লিখছো মোট উপার্জন, লিখে পাশে লিখে দিছো ক, এই কটা কেন লিখছো পরে বুঝবা। এবার কর্তনের ভিতরে এই 3টা কর্তন চলে আসবে, প্রথমে আসবে ভবিষ্যৎ তহবিলে কর্তন, বেতন বিবরণী সেম ভাবে করবা, উপার্জন থেকে কর্তন গুলো বাদ দেবে, এই সেম স্টাইলই খালি এনে লিখবা বেতন মানে বেতন বিবরণী আর সেম ভাবে যেভাবে করা সেইভাবে করবা। ভবিষ্যৎ তহবিলে কর্তন, ভবিষ্যৎ তহবিলে কর্তন কত, 10%, 10%, তাহলে এই 10% কার মূল মজুরি, তাহলে 16,000 10% করলে হয় কত 1600, আর 20,000 10% করলে হয় কত 2,000, বুঝতে পারছো। তাহলে 1600 আর 2,000 যোগ দিলে হচ্ছে হলো 3,600, ওকে। আসো এবার আসে হচ্ছে হলো যৌথ বিমায় কর্তন, তাহলে লিখবো যৌথ বিমায় কর্তন, জয়েন্ট ইন্স্যুরেন্স, যৌথ বিমায়, তাহলে যৌথ বিমায় কর্তন হচ্ছে হলো 4% আর 5%, তাহলে 4% কার শফিকের, তাহলে 16,000 4%, 16,000 ইন্টু 4%, তাহলে হচ্ছে হলো 640, আর 20,000 কত পার্সেন্ট, 20,000 হচ্ছে হলো মাজেদের, 20,000 হচ্ছে হলো 5% যৌথ বিমায় কর্তন করছে তার, তাহলে হচ্ছে হলো তার কর্তন করা হয়েছে 1,000 টাকা, ওকে। আর এই দুটো যদি যোগ দেই তাহলে হয় হচ্ছে হলো 1,640 টাকা, ঠিক আছে। আচ্ছা এরপরে আসছে হচ্ছে আয়কর কর্তন, আয়করের টাকাটা সরাসরি দিয়ে দিছে, আয়কর কর্তন, আয়করের টাকা কত দিছে 1,000 আর 1200, তাহলে আমরা এখানে লিখে দেবো 1,000 আর এখানে লিখবো 1200, তাহলে 1,000 আর 1200 যদি যোগ দিই তাহলে হচ্ছে 2,200। এবার আমরা এখানেও যোগ দিয়ে দেব, ঠিক আছে। যদি এখানে যোগ দেই তাহলে হয় হচ্ছে 1600 প্লাস 640 প্লাস 1,000, তাহলে হচ্ছে 3,240, এটা জেডটা নিয়ে দেবো অবশ্যই। এরপর এখানে যদি যোগ দিই 2 আর 1 3, 3 আর 1 4,200, কর্তন কমই থাকে কারণ উপার্জন বেশি থাকে সেই তুলনায় কর্তন কম থাকে। এরপর আছে হচ্ছে
600 প্লাস 1680 সরি 1640 প্লাস 2200 যোগ করলে হয়েছে 7440। তো দেখো এইখানে উপার্জন গুলা দেখো অনেক বেশি আর কর্তন গুলা দেখো সেই তুলনায় অনেক কম, কারণ কর্তন তো কমই হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে লিখবো মোট কর্তন। মোট কর্তন লিখে আমরা এখানে খ লিখবো। কি লিখবো? খ। তাহলে এবার লিখবো হচ্ছে হলো নিট প্রদেয় মজুরি। এই মজুরিটা আমাদের দিতে হবে কাকে? শফিক আর মাজেদকে। ক হচ্ছে হলো মোট উপার্জন। ক কি? মোট উপার্জন। তাহলে মোট উপার্জন থেকে আমি প্রথমেই বলছি মোট উপার্জন থেকে মোট কর্তন কোনটা? খ না? এই যে মোট কর্তন কোনটা? খ কিনা? এই যে মোট উপার্জন হচ্ছে এই ক, এই ক হলো মোট উপার্জন আর এই খ হলো কি? মোট কর্তন। তাহলে এইটুকু হচ্ছে হলো কি? মোট উপার্জন। এই যে উপার্জন গুলো যোগ দিয়ে তো এটা হয়েছে। আর এইটুকু হচ্ছে হলো কি? মোট কর্তন, কারণ এই কর্তন গুলো যোগ দিয়েই তো এই টাকাটা হয়েছে। তাহলে এটা যদি খ হয়, এটা যদি ক হয়, তাহলে মোট উপার্জন থেকে মোট কর্তনটা বিয়োগ দেবো, মানে ক থেকে খ বিয়োগ দিব। তাহলে ক বিয়োগ খ, ক বিয়োগ খ, ক বিয়োগ খ যদি করি তার মানে কি? এই টাকাটা থেকে এই টাকাটা বিয়োগ করতে হবে, এই টাকাটা থেকে এই টাকাটা বিয়োগ করতে হবে, এই টাকাটা থেকে এই টাকাটা বিয়োগ করতে হবে। কেমন? আসো আমরা একটু বিয়োগ করি। তাহলে 26,880 মাইনাস 3,240 বিয়োগ করলে হচ্ছে হলো 23,640। 23,640 জেড টেনে দেব। এরপর আমরা যদি যোগ দেই 34,000 মাইনাস 4,200 বিয়োগ করলে 29,800। তাহলে এই যে দুইজনের কিন্তু দেখো শফিকের তাইলে প্রদেয় মজুরি বের হয়ে গেছে কয় টাকা? এই যে 23,640 টাকা। আর মাজেদের প্রদেয় মজুরি কত বের হয়েছে? 29,800 টাকা তাকে মজুরি আমাদের দিতে, মানে প্রতিষ্ঠান থেকে দিতে হবে। এবার আমরা যদি মোট উপার্জন থেকে মোট কর্তনটা বিয়োগ দিই 60,800 মাইনাস 7,740 বিয়োগ করলে হচ্ছিল 53,360। 53,360। আমি যদি ভুল না করি এটা ঠিক আছে উত্তর। ঠিক আছে, তারপর আমাকে একটু জাস্ট মিনিট একটু সময় দাও, আমি উত্তরটা একটু মিলাই দেই। কোনো প্রবলেম নাই, খালি এইখানটাতে আমরা দেখছো এই যে এই 80টা যোগ দেই নাই, তাহলে যোগ দিলে কত হবে? 80 হবে না? এগুলো সব যোগ দিলে দেখবা 60,880 হয়, আর আমরা লিখছিলাম 60,800। দেখছো? তাহলে এবার এই 60,880 থেকে যদি 7,440, কি বুকে ব্যথা করতেছে কেন? 53,440। জি 53,440, জি হয়েছে 53,440। এখন দেখো আমাদের এই হচ্ছে অঙ্ক বা শেষ, ডান, উই আর ডান। বেতন বিবরণী বললে একদম সেম ভাবে বেতন বিবরণী লিখবা, মোট উপার্জন থেকে মোট কর্তন, এবার লাস্টে ক থেকে খ বিয়োগ দিবা, কাজ শেষ। সেম, এক অঙ্কে এক ঢিলে দুই পাখি। ওকে ওকে, সব কি এভাবেই মজুরি সব এভাবে করবা? আরেকটা জিনিস আমি তোমাদের একটু বলে দিই, আরেকটা জিনিস, লাস্ট একটা জিনিস বলে দিই। অঙ্কে অনেক সময় বলে মোট উপার্জন নির্ণয় করো, ঠিক আছে? আবার অনেক সময় বলে মোট কর্তন নির্ণয় করো। তাহলে যদি মোট উপার্জন নির্ণয় করতে বলে তাহলে তোমরা এই নিচের টুকু করবা না, এই যে খালি উপরের টুকু করবা। কথা বুঝাইতে পারছি? আর যদি মোট কর্তন বাইর করতে বলে তখন এই উপরের টুকু বাদ, তখন শুধু এই নিচের টুকু করবা। বুঝাইতে পারছি? শুধু নিচের টুকু করবা মোট কর্তন বললে। আর এই যে সবসময় যে মজুরি বিবরণী বলবে তা না, মাঝে মাঝে এটারে কিন্তু তোমার এরকম ভাবে বলে নিট প্রদেয় মজুরি নির্ণয় করো। তাহলে নিট প্রদেয় মজুরি তুমি কেমনে বাইর করো? এই মজুরি বিবরণী দিয়ে তো নিট প্রদেয় মজুরি বাইর করো। তার মানে তোমার যদি কেউ বলে যে নিট পদর, মানে তোমার যদি কেউ বলে যে তোমার নিট পদেয় মজুরি বাইর করো, তখন তো তুমি মজুরি বিবরণী করবা। তোমার যদি বলে নিট পদেয় বেতন বাইর করো, তখন তুমি বেতন বিবরণী করবা। ঠিক আছে? আর যদি শুধু উপার্জন বলে তাহলে এই উপরের টুকু করবা, আর যদি শুধু কর্তন বলে এই নিচের টুকু করবা। আমার কথা কি, এই কথাটা কি বুঝছো? পরীক্ষায় কিন্তু সবসময় এই মজুরি বিবরণী আসবে তা কিন্তু না। পরীক্ষায় কিন্তু আসতে পারে শুধু উপার্জন, তাহলে তখন তুমি শুধু এই উপরের টুকু করবা। আর যদি বলে শুধু কর্তন, তখন তুমি এই নিচের টুকু করবা, খালি উপরেরটা আর করবা না, বাদ। আমার এই কথা বুঝছো কিনা সবাই একটু দ্রুত বলো, আর ভিডিওটা যদি পারো একটু শেয়ার করে দিও। স্যার বিয়োগ করার সময় কি ব্র্যাকেট দেবো? ব্র্যাকেট দিলে হয়, না দিলে ব্র্যাকেট দেওয়া ভালো।
আচ্ছা আবার কি বলবো বাবা, এখানে মূলত যে উপার্জন গুলো ছিল, এই যে এই 4টা উপার্জন ছিল, এই 4টা উপার্জন আমরা এখানে নিছি, উপার্জন লিখে উপার্জনের ভিতরে এইগুলো নিছি। এবার মনে করে এখানে পার্সেন্টেজ যেগুলো ছিল মূল মজুরির উপর ধরে ধরে আমরা এই টাকাটা বাইর করছি। এই টাকাটা হলো মোট উপার্জন, মোট উপার্জনের নাম ধরছি ক। এবার হলো কর্তনের ভিতরে, এই যে অঙ্কের ভিতরে যে 3টা কর্তন আছে, ভবিষ্যৎ তহবিলে কর্তন, যৌথ বিনিময় কর্তন, আয়কর কর্তন, এই 3টা কর্তন আমরা কর্তনের ভিতর নিছি। এবার এই 3টা আমরা যোগ দিছি, যোগ দিয়ে যে টাকাটা হইছে, এবার আমরা এই টাকা থেকে এই টাকাটা আমরা বিয়োগ করছি। বুঝতে পারছো? মানে এই 26,880 থেকে 3,240টা বিয়োগ করে এই টাকা বের করছে। এই 34,000 থেকে 4,200 বিয়োগ করে এটা বের করছে। 60,880 থেকে 7,440 বিয়োগ করে এই টাকাটা বের করছে। এবার এই জিনিসটার নাম, যেটা বিয়োগ দিয়ে যেটা বের হয়েছে, ওইটার নাম হলো নিট প্রদেয় মজুরি। কথা বলতে এটা হলো মজুরি বিবরণী। এটা হলো কি বলো, মজুরি বিবরণী। এই সেম ওয়েতে যদি বেতন বিবরণী করতে বলে, সেম ওয়েতে বেতন বিবরণী করবা। আর অঙ্কের যে সবসময় মজুরি বিবরণী করতে বলে তা নাই, মজুরি বিবরণী আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে হলো নিট প্রদেয় মজুরি। নিট প্রদেয় মজুরি এটাও বাইট করতে বলতে পারে। তাহলে নিট প্রদেয় মজুরি বললে তুমি এটাই করবা, মজুরি বিবরণী করবা। কথা বুঝাইতে পারছি? নিট প্রদেয় মজুরি বলে তুমি মজুরি বিবরণী করবা। আর এই প্রভিডেন্ট ফান্ড নিয়ে পরে কথা বলতেছি, আমি তো বলেই দিলাম প্রথমে প্রভিডেন্ট ফান্ড নিয়ে এমন কথা বললো না। বুঝাচ্ছি একটা জিনিস, প্রভিডেন্ট ফান্ড নিয়ে চলে এসো। প্রভিডেন্ট ফান্ড আমি বলেই দিলাম যে প্রভিডেন্ট ফান্ডে যদি শুধুমাত্র মালিক দেয়, তখন এটা উপার্জনেও নেবা, কর্তনেও নেবা। নিট উপার্জন বললে, যদি নিট উপার্জন বলে তখন শুধু উপার্জনটুকু করবা, এই উপরে এইটুকু করবা, এই যে এইটুকু করবা। আর যদি নিট কর্তন বলে তখন শুধু এইটুকু করবা, এই যে এই কর্তন, এইটুকু, এই যে এইটুকু। ওকে, আর কোনো কাজ নেই। ওভারটাইম মজুরি কিভাবে হইলো? এই এই হচ্ছে হলো 16,000 টাকা পাচ্ছে, হচ্ছে হলো এই স্বাভাবিক 200 ঘন্টা করার জন্য শফিক পাচ্ছে। তাহলে 16,200 দিয়ে ভাগ দিলে 1 ঘন্টাটা বের হবে, ওইটা হচ্ছে হলো স্বাভাবিক মজুরির দ্বিগুণ। তাহলে ওই যেটা বের হবে ওইটা 2 দিয়ে গুণ দিলে ওভারটাইমটা বের হবে। ওই ওভারটাইমটা চলো সে ওইটা হলো তার মজুরি। এবার সে পাইছে 8 ঘন্টা, 8 ঘন্টা ওভারটাইম করছে, 8 ঘন্টা দিয়ে ওইটা গুণ দিলে হয়ে যাচ্ছে। ইউটিউবে তো আপনার অন্য ছক দেখলাম বাবা, ইউটিউবে ওইটা রেজিস্টার ছকে করছি। আমি তো শুরুতেই বললাম, তোমরা ক্লাসের মাঝখানে এসে প্রশ্ন করো রে বাবা, ওইটা তো আমি শুরুতেই বলছি। এটা হলো সাধারণ ছকে, সাধারণ ছকে করলেও 100% হবে, রেজিস্টার ছকে করলেও 100% হবে। ওই রেজিস্টার ছকে মানে স্যার আমি আর আমার বউ আপনার ক্লাস করি। আরে আল্লাহ রে আল্লাহ, এই তোরা দুইটাই কি ক্যান্ডিডেট? মানে আমি যেটা বলতেছিলাম যে আপনার হচ্ছে এইটা হলো সাধারণ ছক, আর ওটা হলো রেজিস্টার ছক। কেউ যদি রেজিস্টার ছকে পারেন তাহলে রেজিস্টার ছকে করবেন। আর এখন পরীক্ষার আগে আমি ঝামেলা করি না, এখন এই জন্য সাধারণ ছকে করাই দিছি। ওইটা করলে হবে, এটা করলে হবে। আমি একটু পানি খেয়ে নিই, ঠিক আছে? একটা সেকেন্ড আমার টাইম দাও। না না, যাবে তো সময়, মানে এখনই করো বাবা। স্যার আমার বউ মেসেজের উত্তর না পেয়ে কল দিচ্ছে। তোমার তার মানে তোমার বউ তোমার কাছে নাই, তুমি মরে যাও। এরকম বউর দরকার নেই কোনো, যে বউ কাছে থাকে না। ফালতু বউয়ের কোনো দরকার নেই। আর কিরাম বউ আমার বোঝা হয়ে গেছে। বিয়ে করে পারে নাই বউ, বাহ। এই যে এখনই শেষ করে দিচ্ছি বাবা। আচ্ছা এই প্রশ্নটা আমি এখন একটু মুছে ফেলতেছি, আসো। প্রয়োজনীয় জাবেদা দাখিলে দাও। বেতনও যেভাবে জাবেদা দিবা, এখনো সেই সেম একইভাবে জাবেদা দিবা, ঠিক আছে? দেখো, আচ্ছা জাবেদার ছক টানবা। আমি জাবেদার ছক টানতেছি, আই হোপ জাবেদার ছক তোমরা সবাই পারো, ঠিক আছে? 1 নাম্বার যে জাবেদারে দিবা, আর এখানে তারিখ দিবা হলো যে মাসের অঙ্ক সেই মাসের অঙ্ক। এটা কোন মাসের অঙ্ক ছিল তা তো ভুলে গেছি। মনে করো এটা মনে হয় কি মাসের ছিল। আচ্ছা যে মাসের ছিল সেই মাসের 31 তারিখ দিবা।
শেষ তারিখ। আচ্ছা, প্রথম এটা হলো 1 নাম্বার জাবেদা। 1 নাম্বার জাবেদা হচ্ছে হলো মজুরি হিসাব ডেবিট প্রদেয় মজুরি ক্রেডিট। জাবেদা একদম মুখস্থ থাকবে। মজুরি হিসাব ডেবিট, প্রদেয় মজুরি হিসাব ক্রেডিট। ওকে, মজুরি ডেবিট, প্রদেয় মজুরি ক্রেডিট। ক্লিয়ার? এখানে যদি বেতন বিবরণী করতে বলতো তাহলে লিখতাম বেতন হিসাব ডেবিট, প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। কথা ক্লিয়ার? আচ্ছা, এইখানে শুধু উপার্জনের টাকাটা নিতে হবে। আমি কি বলছি বলো, এখানে শুধু উপার্জনের টাকাটা নিতে হবে। এখন দেখো এখানে উপার্জনের টাকাটা কোনটা কোনটা, এই যে এই দুই, মানে মোট উপার্জনের টাকা কোনটা, এটা না? এই যে এই দুই ভদ্রলোকেরটা যোগ দিয়েই তো, এই যে শফিক আর কি মাজেদেরটা যোগ দিয়েই তো এই টাকা। তার মানে এই টাকাটা নিয়ে যাবো 16,000, খালি 16,880, সরি 60,880, 60,880। এখন কথা হচ্ছিল, ভালো মতন বোঝো, মজুরি হিসাব ডেবিট, প্রদেয় মজুরি হিসাব ক্রেডিট। এইখানে উপার্জনের টাকাটা নিতে হবে। এই যে আমি পাশে টিপস লিখে দিচ্ছি, এখানে উপার্জন নিতে হবে, মনে রেখো, উপার্জনের টাকাটা নিতে হবে। এনে আবার গোষ্ঠীর সব নিয়ে বসো না, কিন্তু শুধু উপার্জনের টাকাটা নিতে হবে, ঠিক আছে? আর কারণ অবশ্যই কারণ লিখতে হবে, মাস্ট। প্রশ্ন যদি ব্যাখ্যা ব্যতীত বলে ওই সময় কারণ দিবা না, এছাড়া কারণ দিতে হবে। তোমরা যাবে দেয় কারণ দাও না অনেকে, ঠিক আছে? কারণ দিতে হবে। কারণ কি লিখবা? মজুরি হিসাবভুক্ত করা হলো, মজুরি হিসাবভুক্ত শেষ। এটা হলো 1 নাম্বার যাবে। 3টা যাবে দেবো বলছি। এবার হলো 2 নাম্বার যাবে, যে তারিখ, মানে যে মাসের অঙ্ক সেই মাসের 31 তারিখ বা 30 তারিখ, যেটা দেবা। এবার দেখো, এবার এই প্রদেয় মজুরিটারে করে দেবা ডেবিট। প্রদেয় মজুরি, এই যেটা ক্রেডিট করছিলে এটারে ডেবিট করবা। প্রদেয় মজুরি হিসাব ডেবিট, ঠিক আছে? কত টাকা? 60,880 টাকা। কেমন? প্রদেয় মজুরির কি করছো? ডেবিট করছো। এবার অঙ্কের ভিতরে এইখানে প্রথমে লিখবা হলো প্রদেয় ভাউচার, প্রদেয় ভাউচার ক্রেডিট। এই প্রদেয় ভাউচারটারে ক্রেডিট লিখা রাইখা দেবা, এখানে কোনো কাজ নাই। এবার হলো অঙ্কের ভিতরে যে কর্তনগুলা, সেই কর্তনগুলা তুমি নিয়ে নেবা, ঠিক আছে? ঠিক আছে, এবার তুমি কি করবা, ঠিক আছে? এইখানে তুমি দিবা হলো যতগুলো কর্তন আছে তোমার অঙ্কে, যতগুলো কর্তন, যেমন এই অঙ্কে 3টা কর্তন আছে, 3টা কর্তন দেবা। যে কয়টা কর্তন থাকবে, 4টা 5টা, যে কয়টা 6টা, যে কয়টা কর্তন থাকবে সব কয়টা কর্তন দিবা। কেমন? আচ্ছা, তো দেখো এখানে আছে ভবিষ্যৎ তহবিল, আমি একটু সংক্ষেপে লিখলাম, ভবিষ্যৎ তহবিলে কর্তন। যাও, এটাও ক্রেডিট হবে, সব তহবিল গুলো কর্তন। এবার আছে কি যৌথ বিমায় কর্তন, তাহলে লিখবা যৌথ বিমায়, সম্পূর্ণ লিখবা তোমরা, যৌথ বিমায় কর্তন, ঠিক আছে? ক্রেডিট হবে। এরপর আসলে আয়কর কর্তন, তাহলে আয়করও ক্রেডিট হবে, আয়কর ক্রেডিট। ওকে, এবার টাকাগুলো একটু বলো, এর মোট টাকাটা নিবা। এই যে এই মোট টাকাটা নিবা কত? 3600, 3,600 ক্রেডিট। তারপর এখানে কত? 16,640 ক্রেডিট। এবারে কত? 2,200 ক্রেডিট, 2,200 ক্রেডিট। এবার তোমার কাজ কি দেখো, এই যে প্রদেয় ভাউচারটারে ফাঁকা রাখছিলে না, এবার কি করবা? এই প্রদেয় মজুরি থেকে এই যে তোমার হলো যে কর্তনগুলো, এই কর্তনগুলো বিয়োগ দিয়ে এখানে টাকাটা বাইর করতে হবে। কেমন? তাহলে ভালো মতন খেয়াল করো, 60,880 মাইনাস শেষের দিক দিয়ে বিয়োগ দিই 2,200 মাইনাস 16,040 মাইনাস 3,600। ওকে, তাহলে হলো 53,440। এই যে 53,440, 53,440, এটা হলো প্রদেয় ভাউচার। এখানে কি লিখবা? কারণ কি লিখবা? যেহেতু মজুরি বন্টন করা হলো, বন্টন করা হলো। শেষ। এবার লাস্ট জাবেদা, লাস্ট জাবেদা আসলে এবার তুমি মজুরি দিয়ে দেবা। তাহলে মজুরি যখন দিবা এই প্রদেয় ভাউচারটার আগে ডেবিট করবা, ওই একই ডিসেম্বর 31 বা যে মাসের অঙ্ক সেই মাসের 31 তারিখ প্রদেয়। আমি বুঝাই দিচ্ছি আবার, সমস্যা নেই, প্রথম থেকে। প্রদেয় ভাউচার ডেবিট। প্রদেয় ভাউচার কয় টাকা ছিল? এই যে 53,440 টাকা ক্রেডিট। এখানে নগদান হিসাব বা ব্যাংক হিসাব একটা লিখলি হয়েছে, নগদান হিসাব ক্রেডিট। এখানে ব্যাংক হিসাব ক্রেডিট লিখলেও হবে। কত? 53,440। এখানে কি লিখবা? প্রদেয় মজুরি প্রদান করা হলো। এখানে ঘটনাটা কি করছি আমি জাস্ট লাস্টবার জাস্ট 1 মিনিট একটু বুঝাই দেই। এখানে হলো প্রথম যাবে দিয়েছে মজুরি হিসাব ডেবিট, প্রদেয় মজুরি হিসাব ক্রেডিট। এর ভিতরে জাস্ট উপার্জনের টাকাটা নিছি, এই যে 60,880, এই উপার্জনের টাকাটা নিছি।
এবার এই পদেয় মজুরি যেটা ক্রেডিট করছিলাম ওইটাই পদেয় মজুরি প্রথমে ডেবিট করছি, এবার কর্তন গুলানরে ক্রেডিট করছি, এবার এই পদেয় মজুরি থেকে যে কর্তন গুলা রয়েছে এই কর্তন গুলা বিয়োগ দিয়ে বেরোছে পদেয় ভাউচার, ওই পদেয় ভাউচার টাকা লিখে দিচ্ছে, মানে এই 60,880 থেকে এই তিনটা আইটেম বিয়োগ দিয়ে আমার এই 53,440 বের হয়েছে। এবার এই 53,440 যেটা পদেয় ভাউচার ক্রেডিটে আছে এটা আবার ডেবিট হয়ে যাবে, ডেবিট হয়ে গেলে ওই 53,440 ডেবিট হয়ে গেছে আর টাকাটা আমি নগদে পরিশোধ করেছি, নগদান হিসাব ক্রেডিট। ওকে, ঘুমাইতে হবে বাবা, ঘুম না আসলেও এখন লাইট নিবায়, মেলাটোনিন হরমোন রিলিজ করে না যদি লাইটের আলো চোখে পড়ে, ঠিক আছে? লাইট নিবায় ঘুমানোর চেষ্টা করতে হবে, আল্লাহ বিল্লাহ করো, সুন্দর মতন দোয়া দুরুদ যত দূর যা জানো পড়বা, ঘুমের দোয়া পড়বা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়ে সুন্দর মতন 3বার সূরা ফাতিহা, 3বার কুলফু আল্লাহ, 3বার দুরুদ শরীফ, ঠিক আছে? তারপর কিছু তাসবিহ তেলাওয়াত করবা, এগুলো করে টোরে একদম বুকে ফু দিয়া বিসমিল্লাহ বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে পড়তে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে ঘুমাই যাওয়া, দেখবা সুন্দর একটা ঘুম হবে ইনশাআল্লাহ। কেমন? আচ্ছা, তোমরা এটা চাইলে একটু স্ক্রিনশট করে রাখতে পারো। আই হোপ তোমাদের আমি খুব সুন্দর মতন বুঝাই দিতে পারছি, একদম সিমিলার ওয়েতে। এখানে যদি মজুরি না এসে বেতন হইতো তখন লিখতাম বেতন হিসাব ডেবিট, পদেয় বেতন হিসাব ক্রেডিট, এখানে লিখতাম পদেয় বেতন হিসাব ডেবিট, আর কর্তনগুলো ক্রেডিট, এখানে লিখতাম পদেয় ভাউচার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, সেম, একদম সেম। ওকে, একদম হুবহু সেম। স্যার যদি পাস করি একদিন ক্লাস করে তাহলে আপনার চট্টগ্রামে মেজবান খাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন আমার একটা লাস্ট কোশ্চেন তোমাদের কাছে, ঠিক আছে? এই যে 94 জন কেউ যায় না প্লিজ, আমি জাস্ট একটা মিনিট তোমাদের কাছ থেকে নিব, একটা মিনিট। আমাকে এইচএসসি 24 ব্যাচ একটু বলে যাও লাস্ট, এটা হচ্ছে হলো তোমরা আমার উপর সন্তুষ্ট তো? আমি তোমাদের লাস্ট হিসাব বিজ্ঞান ক্লাস নিলাম, আমার উপর তোমরা সন্তুষ্ট যে না এই চ্যানেলটার কাছ থেকে আমি যতটুকু আশা করছিলাম ততটুকু পাইছি? সন্তুষ্ট তো আমার উপরে তোমরা? হ্যাঁ, 3টা যাবে দাও। খুদাইফা, আই লাভ ইউ টু। যারা লাভ ইউ বলছো সবাইকে লাভ ইউ টু, আমি তোমাদের অনেক ভালোবাসি। স্যার আমি 15,000 সাবস্ক্রাইবার করাইছি, 15টা সাবস্ক্রাইব করাইছি, সরি। হ্যাঁ, মুখস্থ করলে হবে।
ভালো থাকিস তোরা। আল্লাহ হাফেজ, নিজের যত্ন নিস সবাই। আর্থিক বিবরণী সবার লাস্টে করো, ঠিক আছে? আর খপারটা আগে উত্তর দিও, ইনশাল্লাহ ভালো কিছু হবে।